গুড মর্নিং মাই ভিউয়ার্স। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ড্রিম র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে সকাল 9টার সময় আমরা প্রত্যেক দিন সকাল 9টার সময় ভিডিও আপলোড করব। এবং যেই ভিডিওগুলো এসএসসি, ব্যাংক, রেল এবং আমাদের যে স্টেটের যে এক্সামগুলো হয় সমস্ত ক্ষেত্রে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রযুক্ত, সেখানে সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো হেল্পফুল হবে। আর ক্লাসের শেষে থাকছে একটা ধামাকাদার বিষয়, যে যদি এই ক্লাসটা করার পর 3টে করে প্রত্যেকদিন কোশ্চিন থাকবে। যদি এই 3টে করে কোশ্চিন তোমরা উত্তর দিতে পারো এবং আহ, সমস্ত সপ্তাহে অর্থাৎ উইকলি, যদি আজকে সোমবার, পরে সোমবার অবধি যে কন্টিনিউ ক্লাসগুলো করবে এবং উত্তরগুলো দিবে, তাদেরকে পরের সোমবার দিন নামগুলো জানানো হবে। এবং আমার তরফ থেকে থাকবে ড্রিম র্যাঙ্কার্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকবে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। তো চলি আজকের ক্লাসগুলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন, 2026 সালের WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড কাকে সম্মানিত করা হলো? যিনি ছিলেন একজন কেরালার উদ্ভিদ বিজ্ঞানী, যার নাম কি এন আলিম ইউসুফ। এন আলিম ইউসুফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ওনার সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। এই পুরস্কারটা, ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কারটা দিয়েছে হচ্ছে WWF 2026। এবং কারণ তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার করে কেরালায় একটি বিশেষ অ্যাপ লঞ্চ করেছেন, যে অ্যাপটির সাহায্যে যে আগাছাগুলো হয়, যে মানে কৃষিকাজের ক্ষেত্রে যে আগাছাগুলো জন্মে, সেই আগাছাগুলোকে নষ্ট করার জন্য যে অ্যাপটা তৈরি হয়েছে, সেটা অ্যাপটার নাম হচ্ছে নিওফাইট আইডি। এই জন্য তাকে কি করা হয়েছে? তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। পরের প্রশ্নে চলে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন, ডেপুটি চেয়ারম্যান অব রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার দিক থেকে অর্থাৎ পলিটির দিক থেকে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রশ্ন কি? প্রশ্ন দেখে নিই। যে টানা 3বার তিনি রাজ্যসভায় যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান তিনি নিযুক্ত হয়েছেন। নাম কি? হরিবংশ নারায়ণ সিং। হরিবংশ নারায়ণ সিং উনি আনঅপোজড নির্বাচিত হয়েছেন এবং তা আগের মেয়াদ শেষ হয়েছিল 9ই এপ্রিল 2026। তিনি আবার সেই নিয়োগ করলেন, মানে নিযুক্ত হলেন। এবং সেই নিযুক্ত করলেন কে? আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি নিযুক্ত হলেন এবং প্রথম নমিনেটেড মেম্বার এবং প্রথম নন কংগ্রেস লিডার যিনি 3বার এই পদে বহাল থাকলেন, যার নাম একটু মনে রাখবো, হরিবংশ নারায়ণ সিং। 3 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন একটা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মেঘালয়। মেঘালয় দুটো ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিল, একটা হচ্ছে খাসি এবং একটা হচ্ছে গারো। এই খাসি এবং গারো দুটো, আগে সেই জায়গায় ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে নতুনভাবে অ্যাড করা হলো, সেটা হচ্ছে খাসি এবং গারো, সরি। মেঘালয় ক্যাবিনেট মেঘালয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্ডিন্যান্স 2026 পাস করেছে। আরেকটা কথা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কারো যদি বাংলায় অসুবিধা হয় তারা ইংরেজিতে দেখতে পারে, তো ইংরেজি এখানে ল্যাঙ্গুয়েজ করা আছে। আর বাংলা একটু অসুবিধা হতে পারে, বাংলাগুলো একটু ভুলভাল থাকতে পারে, আই এম সো সরি। কারণ অনেকটা তো এআই দিয়ে রেডি করা হচ্ছে, তো আমি প্রথমেই এটাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিবর্তন, এটি 2005 সালের আইনকে রিপিল করবে, যেখানে শুধুমাত্র ইংলিশ অফিসিয়াল ভাষা ছিল। তাহলে 2005 সাল অবধি, 2005 থেকে 2026 অবধি এটা অফিসিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, এবং সেটা পরবর্তীকালে দুটো ভাষাকে ল্যাঙ্গুয়েজে পরিণত করা হলো, সেটা হচ্ছে কি গারো এবং খাসি। মনে রাখবো একটু। এখন থেকে সরকারি বিজ্ঞপ্তি, প্রশাসন এবং পরীক্ষায় খাসি এবং গারো ভাষা ব্যবহার করা যাবে। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা আলোচনা করলামই। পরে চলে যাই আমরা। নেক্সট চলে আসছি একটু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের দিকে। এই বিষয়টা, হু হ্যাজ বিন অনার্ড অ্যাজ দ্য 26 পার্সন অফ দ্য ইয়ার, অর্থাৎ 2026 পার্সন অফ দ্য ইয়ার কাকে ঘোষিত করা হলো? যিনি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন, যার নাম হচ্ছে কি সায়নী গুপ্ত। সায়নী গুপ্ত, মনে রাখবো একটু উনার সম্পর্কে জেনে নিই। উনি ছিলেন একজন বলিউড অভিনেত্রী, লেখা এখানে দেওয়া আছে ছবিটা, বলিউড অভিনেত্রী। এবং তিনি কি করেন? স্টোরি টেলিং করেন, সিনেমা করেন এবং সাউথ এশিয়ান
আইডেন্টিফাইকে গ্লোবাল লেভেল চমৎকারভাবে তুলে ধরার জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন। গত বিজয়ী যিনি ছিলেন 2025 সাল অবধি, তার নাম হচ্ছে বিখ্যাত সেফ বিকাশ বিকাশ ছিলেন এর আগে অবধি আমাদের কি পার্সন অফ দ্য ইয়ার 2025 অবধি, এবং 2026-এ হলেন কি সায়নী গুপ্তা। মনে রাখবো একটু। ভবিষ্যৎ প্রকল্প তিনি কি কি রেখেছেন? পরিচালক এবং লেখক হিসেবে সায়নী গুপ্তের ডেবিট ফিল্ম আসছে, সেটা হচ্ছে আসমিনী, প্রিমিয়ার হয়ে 2026 এপ্রিল মাসে, মানে এই এপ্রিলেই ওনার এই সিনেমাটি রিভিল হবে। চলে আসছি পরের কোশ্চিনের দিকে। খুব ভালো প্রশ্ন একটা এনভায়রনমেন্টের দিক থেকে। ওয়াটার ফরওয়ার্ড ইনিশিয়েটিভ, অর্থাৎ এখানে 2030 সালের মধ্যে 100 কোটি মানুষের জন্য জল নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াটার ফরওয়ার্ড নামক একটি সংস্থা চালু করা হয়েছে, যেটা যেটা চালু করলেন কি বিশ্ব ব্যাংক। মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। বিশ্ব ব্যাংক চালু করলেন যে হারে আমাদের যে গরম আসছে আর যে জলের যে সংকট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি জলের কতটা সংকট। তো একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিলেন। 2030 সালের 100 কোটি মানুষের জল নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াটার ফরওয়ার্ড নামক সংস্থা একটা চালু করলেন, যেখানে যেটা ঘোষণা করলেন কি ওয়ার্ল্ড ব্যাংক। ঘোষণাটা কি? বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নের জন্য। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা, বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেছেন। লক্ষ্যটা কি এর? 2030 সালের মধ্যে বিশ্বের 100 কোটি মানুষের জন্য জল নিরাপত্তা নিশ্চিত করা, এবং বর্তমানে বিশ্বের প্রায় 400 কোটি মানুষ জলের অভাবে ভুগছেন। ভাবা যায় কতটা একটা অথেন্টিক বিষয় ওনারা তুলে ধরেছেন, যে তাদের রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে 400 কোটি মানুষ জল পাচ্ছে না, এর জন্য ভুগছে। তো এই তথ্যগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 3টা বিশেষ পিলারকে ফ্রেমওয়ার্কে তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে 1 নাম্বার মানুষের জন্য জল প্রদান করা, 2 নাম্বার খাদ্যের জন্য জল প্রদান করা, এবং পৃথিবীর জন্য জল প্রদান করা। এই হচ্ছে তাদের 3টে বৈশিষ্ট্য। তো এখানে মনে রাখবো এই বিষয়গুলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা। আরেকটা কথা, আমাদের ইতিমধ্যে এসএসসি এবং রেলওয়ের ফাউন্ডেশন কোর্স 2026-2027 অলরেডি কন্টিনিউ চলছে। এপ্রিল থেকে শুরু হয়েছে ব্যাচটা। যদি কারো ইচ্ছে হয় কোর্সের সঙ্গে যুক্ত হওয়া, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হবে এবং যোগাযোগ করে নেবে। নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ দিবসের দিক থেকে, মানে আমরা সেলিব্রেশন যেগুলো করি, সেলিব্রেশন ডে, সেটা ওয়ার্ল্ড লিভার ডে। ওয়ার্ল্ড লিভার ডে যেটাকে পালন করা হবে হচ্ছে 19শে এপ্রিল। 19শে এপ্রিল অর্থাৎ ইতিমধ্যে পালন হয়ে গেছে, এটা এর আগের দিন হয়েছিল, আজকে 20 তারিখ, তো আগের দিন হয়ে গেছে, তো এটা মনে রাখবো একটু। 19শে এপ্রিল 2026-এ হয়েছে, যেটা কি ওয়ার্ল্ড লিভার ডে। তাহলে প্রশ্ন আসতে পারে ওয়ার্ল্ড লিভার ডে কবে পালিত হয়? 19শে এপ্রিল। এর লক্ষ্য কি? একটু কি পয়েন্টস গুলো দেখে নিই। ইংরেজি দেওয়া আছে এখানে, যাদের ইচ্ছে তারা দেখতেই পারে। লিভার সংক্রান্ত রোগ, তার কারণ এবং প্রতিকার সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানো। 2010 সালের EASL, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার, এর দ্বারা এটি শুরু হয়। এবং 19শে এপ্রিল দিনটি বেছে নেওয়া হয় 1966 সালে। মনে রাখবো 1966 সাল থেকে আমাদের 19শে এপ্রিল এই লিভার ডে হিসাবে আমাদের দিনটা পালিত হয়ে আসছে। বিশ্বের প্রায় 1 থেকে 3 ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ MAFLD রোগে আক্রান্ত, এবং প্রতি বছর লিভারের রোগে প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু হয়। তাই সবার কাছে অনুরোধ, সবাই লিভারকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং ভালো ঠিকঠাক করে খাবার খাবেন। এখানে আমাদের থিমটা খুব গুরুত্বপূর্ণ, এবারের জন্য থিম, সেটা হচ্ছে সলিড হ্যাবিটস স্ট্রং লিভার। খুব ভাইটাল একটা আমাদের কোড, অর্থাৎ থিমটা যেটা নেওয়া হয়েছে, সলিড হ্যাবিটস অ্যান্ড লিভার স্ট্রং। চলে আসি পরের প্রশ্নের দিকে। 7 নাম্বার কোশ্চিন, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখনকার দিনে যে বিয়ে হচ্ছে, সেটা ডাউরি অর্থাৎ যৌতুক এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে যে একজন মেয়ের বাবা হিসাবে এই ডাউরি সিস্টেমটা, যৌতুকটা দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তো আমরা আলোচনা করব এটা কবে লাগু হয়েছিল, কবে কি হয়েছিল সব। আর এটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণেই, কারণ হচ্ছে পলিটির এখানে বিষয় অ্যাড করা আছে। দেখেন এখানে, আইনি সুরক্ষা ক্ষমতায়ন,
অর্থাৎ এখানে কি কি ক্ষমতা প্রয়োগ করা হবে। এটি যৌতুক নিষেধ আইন শুরু হয়েছিল 1961 সালে। 1961 সালে সুপ্রিম কোর্ট সম্প্রতি এই আইনের উপর একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সেটা কি, রায় যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা বা ডাউরি কেস করেন, তবে স্বামী বা তার পরিবার সেই মামলার বিরুদ্ধে যৌতুক দেওয়ার মামলা পাল্টা মামলা কেস করতে পারবেন না। কথাটার মানে কি, যদি কোনো মেয়ে তার স্বামীর বিরুদ্ধে অর্থাৎ স্বামীর পরিবারের বিরুদ্ধে শ্বশুর বাড়ির বিরুদ্ধে ডাউরি সিস্টেমের বিরুদ্ধে যদি কেস করে, তাহলে সেই কেস কিন্তু লড়তে পারবে না ছেলের পরিবার। তো এটা খুব ভালো একটা সুরক্ষার বিষয় মেয়েদের ক্ষেত্রে। আদালতের বক্তব্য কি বলেছে, আদালত জানিয়েছে ভুক্তভোগী মহিলা বাস সেকশন 7(3) অনুযায়ী সুরক্ষা পাবেন এবং ভয়হীনভাবে অভিযোগ জানাতে পারেন। তাহলে এখানে সেকশন নাম্বার 7(3) অর্থাৎ আমাদের এটা যে সংবিধান আছে, সংবিধানের 7(3) নং ধারায় বলা হয়েছে যে ওরা নির্দ্বিধায় এটাকে কেস করতে পারে মহিলারা। একটু ভালো করে দেখে নেব। সিস্টেমটা শুরু হয়েছিল 1961। আমাদের 8 নাম্বার কোশ্চিন, আজকের শেষতম কোশ্চিন, এবং কিছু ফ্যাক্ট দেখব এবং তারপরে কিছু কোশ্চিন থাকবে আমাদের 3টে কোশ্চিন। হাইয়েস্ট রান স্কোরার T20 2026 অব্দি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের খেলাধুলার দিক থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে T20 আন্তর্জাতিক ক্রিকেট ভারতের হয়ে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি রান সংগ্রহ কে করেছেন T20 কিন্তু খেলায়, হ্যাঁ, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা একজন ভারতীয় মহিলা ক্রিকেটের একজন বিখ্যাত ক্রিকেটার এবং তিনি সর্বোচ্চ রান করেছেন। বলা হয় রোহিত শর্মাকে টপকে তিনি রান করেছেন। রোহিত শর্মার রান কত T20-তে? 159টা ম্যাচে 4,231 এবং স্মৃতি মান্দানার বর্তমান রান সংখ্যা 4,244 এবং তিনি টপে আছেন। এবং এই কৃতিত্ব দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে 19 এপ্রিল এই খেলাটা যে হয়েছিল, সেখানে তিনি এই রানগুলো অর্থাৎ রোহিত শর্মাকে তিনি এগিয়ে গেছেন। এই হচ্ছে আমাদের 8টা কোশ্চিন ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, এবং কিছু বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখে নিব আমরা। পলিটির কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট, সে যে কোনো পরীক্ষায় হোক না কেন এই কোশ্চিনটা এতটা গুরুত্বপূর্ণ আমাদের আসতে চলেছে। বর্তমানে আমাদের সংবিধান যে আমাদের যে লোকসভার আসন সেটা হচ্ছে 550 এবং 545টাকে ধরা হয়, 5টাকে কম রাখা হয়, এবং প্রস্তাবিত অর্থাৎ প্রপোজ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বারবার করে বলছি, 850টি আসন করা হচ্ছে। এটা কিন্তু স্বীকৃত দেওয়া হয়নি এখনো, জাস্ট প্রস্তাব রাখা হয়েছে। এটা সংবিধানের 131 নং ধারা অনুযায়ী রাখা হয়েছে। 2026 সালের ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ, অর্থাৎ এতটা মানুষের জনসংখ্যা বেড়েছে, এই জন্য আসন সংখ্যাও তো বাড়াতে হবে, সেই জন্য এটাকে বলা হয় ডিলিমিটেশন। এটা আমাদের পলিটির একটা ভাষা, সংবিধানের ভাষা, এটা ভালো করে মনে রাখবো। কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং সঠিক প্রতিনিধিত্ব করার জন্য এই আসন সংখ্যা বাড়ানো হচ্ছে, 550 থেকে বাড়ানো হচ্ছে 850, মনে রাখবো একটু। পরের একটু ফ্যাক্ট দেখে নিই। চীনের জলতলে বুলেট ট্রেন টানেল, এটা ভাই কেবলমাত্র একজনই করতে পারে, সেটা হচ্ছে চীন। এদের প্রযুক্তি একদম অন্য রকমের। বুলেট ট্রেন শুরু করছে চীনের নদী ইয়াংজি নদীর তীরে, তাও আবার ভাবা যায় 11.18 কিমি আন্ডার ওয়ার্ল্ডের নিচে, মানে একদম জলের নিচে, 11 কিলোমিটার নিচে, যার বুলেট ট্রেনটার গতি থাকবে 350 কিমি পার ঘন্টা। এটা ভাবতেও অবাক লাগে। চীনের প্রকৌশল বিদ্যার রেকর্ড, এটা সত্যি রেকর্ড, ভীষণ রেকর্ড। নেক্সট ফ্যাক্ট হচ্ছে শান্তি অ্যাক্ট 2026 ন্যাশনাল রিফর্মের দিক থেকে বর্তমানে 100% রাষ্ট্রীয় পরমাণু পরমাণু ক্ষেত্রে চুক্তি সংস্কার, বেসরকারি বিনিয়োগ 59% এবং স্মল মডিউলার রেক্টরস SMRS লক্ষ্য 2070 সালের মধ্যে নেট জিরো বর্তমান, অর্থাৎ সমস্ত টোটালটাকে
চাচ্ছে যে সরকার চাচ্ছে যে যেন পুরোপুরিভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি হয়, কিন্তু এটা হচ্ছে না, এটা অরাষ্ট্রীয় হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে আমাদের এটা বিষয়টা, প্রস্তাব হচ্ছে এটা টোটালটা। চলে আসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে ওয়ার্ল্ড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে। জাতিসংঘ চীনা ভাষা দিবস 20 এপ্রিল, মানে আজকের দিনে আমাদের যে ভাষা, আজকের দিনে যে মানে গুরুত্বপূর্ণ দিনটাকে মানা হয় সেটা হচ্ছে চীনে মানা হয় 20 এপ্রিল। সেটা কেনজিয়ে স্মরণে পালিত হয় বা সানজিয়ে স্মরণে পালিত হয়। চীনা লিপির উদ্ভাবক তিনি সানজিয়ে। বহুভাষিকতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্ভাবন করেছিলেন। জাতিসংঘের 6টি সরকারি ভাষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে আমাদের সরকারি ভাষার মধ্যে আমাদের চীনা ভাষাটাকে এখানে অ্যাড করেছেন। নেক্সট, আরেকটা খেলাধুলার দিক থেকে আমরা ফ্যাক্ট দেখে নিই। সেটা হচ্ছে বিসিসিআই প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকারকে নিয়োগ করলেন। মেয়াদ 2027 সাল পর্যন্ত। 2027 সাল পর্যন্ত, 1 বছর, অর্থাৎ জুন 2027 সাল পর্যন্ত তাকে সিলেকশন করা হলো। বিসিসিআই সিলেকশন করলেন তাকে প্রধান নির্বাচক হিসেবে। এবং আরো কিছু খেলাধুলা, আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ কায়রোতে মিশরে শুরু হয়েছে। 71 জন সদস্যের ভারতীয় দল সেখানে গেছে এবং অংশগ্রহণ করেছেন যুব শুটার এবং অ্যাথলিটে। লক্ষ্য হচ্ছে মেধা এবং প্রতিভা বিকাশ করা। এই হচ্ছে আমাদের বিষয় খেলাধুলার দিক থেকে। বিবিধ কিছু দেখিনি এখানে। এলপিজি, যে হারে এলপিজি, ভাই এলপিজি পাওয়া যাচ্ছে না, মানে কি বলবো, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, খুব কঠিন ব্যাপার একটা। দৈনিক চাহিদা 50 লক্ষের নিচে। কেন নিচে নামবে না? দেখতে পাচ্ছি গ্র্যাব, দেখতে পাচ্ছি নিচে নেমে যাচ্ছে। এই কারণে, কারণ সিলিন্ডার তো পাচ্ছে না, মানুষ কি করবে তখন? তো মানে খড়ি দিয়ে রান্না করতেই হবে, কিছু করার নাই। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, 45 দিনের পর পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস, তো চলবে এটা? বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, বাস্তব কথা। মূল্য বৃদ্ধির প্রভাব এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্যই মানুষ বিভিন্ন রকমের মানে রান্নার গ্যাসকে বাদ দিয়ে, এলপিজি কে বাদ দিয়ে তারা নিজের মতো করে রান্না করে এটাকে কনজামশন করছে। জাতীয় জনশুমারি 2026, এখানে প্রথম পর্যায়ের তথ্য 95%। ওই যে যেটা সেন্সাস আমরা বলছি, সেই সেন্সাস 2011-তে হয়েছিল। তারপরে তো আর করোনার পরে তো করোনা চলে আসলো, হয়নি। 2021-এ হওয়ার কথা ছিল, তারপর 26-এও তো হলো না, এবার 26-এর শেষে হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। তো এখানে 95% তথ্য পর্যাপ্ত করে নিয়েছেন সরকার, এবং চূড়ান্ত তথ্য প্রকাশ হবে 2027-এর শুরুতে। এই যে বলে দেওয়া হলো 26-এও হচ্ছে না, মানে শুরু হবে 2027-এ সেন্সাস। গুরুত্বপূর্ণ দিবস আমরা আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস, আর্থ ডে, 22শে এপ্রিল। আজকে 20 তারিখ, 2 দিন পরে আমাদের হবে 22শে এপ্রিলে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে ধরিত্রী দিবসকে তুলে ধরা হয়েছে। থিম কি? টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা, অর্থাৎ এই আর্থকে মানে টেকসই করার জন্য এটা থিমটা রাখা হয়েছে, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা। পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, এবং লক্ষ্য হচ্ছে দূষণমুক্ত পৃথিবী এবং জীব বৈচিত্র্যগুলোকে রক্ষা করা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমাদের শেষতম ফ্যাক্ট আজকের, পশ্চিমবঙ্গে উৎসব অর্থাৎ নির্বাচন। এআই দ্বারা একটা নতুন অ্যাপ তৈরি করলেন আমাদের নির্বাচন কমিশনার, যেটার মাধ্যমে পুরো ফ্রড, অর্থাৎ কি করে ছাপ্পা ভোট হয় সেগুলোকে পুরোপুরিভাবে ডিলিটেশন করার জন্য আমাদের অ্যাপ লঞ্চ করলেন। এআই মনিটরিং ভাবে পুরোটাকে দেখবে, এআই চালিত মনিটরিং টুল, যেমন এখানে টোটালটা এখানে তুলে ধরা হয়েছে কিভাবে কাজ করবে, এবং সেটা নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হবে। যে ভোটটা মানে 23 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, সেটা তো দেখা যাক কতটা নিশ্চিত হয়, সেটা আমাদের দেখার বিষয়। আমাদের আজকের শেষতম বিষয় কোশ্চিন। এই 3টে কোশ্চিন রাখা হয়েছে, এই 3টা কোশ্চিনের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিবে, এবং যাদের উত্তর সঠিক হবে এবং 1 সপ্তাহ ধরে যারা কন্টিনিউ এই সিরিজগুলোকে কমপ্লিট করবে, তাদের তরফ থেকে থাকছে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, টি20 আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতের হয়ে সর্বোচ্চ রান কে করেছেন? এটা একটু আগে আলোচনা করা হলো, যারা ভিডিওটা ভালো করে দেখেছে তারা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে। এ বিরাট কোহলি, বি হরমনপ্রীত কৌর,
সি স্মৃতি মান্দানা, আর ডি হচ্ছে সূর্যকুমার যাদব। নেক্সট 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশ্ন হচ্ছে 2026 সালের বিশ্ব লিভার দিবস, ওয়ার্ল্ড লিভার ডে এর মূল থিম কি? সেই থিমগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেই অনুসারে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পুরস্কার হিসেবে হার্ভার্ড সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কাকে 2026 সালের পার্সন অফ দ্য ইয়ার হিসেবে ভূষিত করলেন? আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সায়নী গুপ্তা। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আজকে ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকাল আবার 9টার সময়। বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো থেকো।